ম্যাডাম, এবার সে চিঠি লেখা কি শুনতে পারি? ঠিক আছে, বলতেছি শুনুন। প্রিয় মায়াবতী, চোখের শীতলতা, তোমার মায়াবী চোখের চাহনিতে ভরে ওঠে আমার মন। যখন এই মায়াবী চোখ দুটোর কথা মনে পড়ে আমার, তখন আমার মনটা তোমাকে দেখার জন্য ছটফট করে উঠত। তাই তো তোমায় না দেখতে পেয়ে লিখলাম 2 লাইনের কথা। আশা করি ভালোই আছো। হ্যাঁ, ভালোই তো থাকার কথা, কারণ আগের মতো এই ছেলেটা আর তোমায় ডিস্টার্ব করে না, তোমার পথের কাঁটা হয়ে দাঁড়ায় না। আমি চাই তুমি সবসময় সর্বদা ভালো থাকো। তোমার মুখে চাঁদ মাখা হাসি দেখলে আমার যে অনেক ভালো লাগে। তোমার আনন্দই আমার আনন্দ, তোমার কষ্টই আমার কষ্ট। জানো, এই কয়দিন তোমাকে ছেড়ে থাকতে খুবই কষ্ট হয়েছে। তোমাকে ছাড়া এক একটা মুহূর্ত আমার কাছে মনে হচ্ছে একটা বছরের সমান। তবুও তোমাকে হাসি খুশি রাখার জন্য এই কয়টা দিন ডিস্টার্ব করিনি। তোমার বান্ধবী আমাকে বলল যে তুমি নাকি টেনশনের পড়ালেখা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছো। তোমার কয়দিন বাদে পরীক্ষা, আর তুমি এখন পড়ালেখা করতেছো না ঠিক মতো। এটা শুনে খুবই কষ্ট পেয়েছিলাম। তাই তো সমস্ত কষ্টকে চোখের তলে রেখে দূর থেকে তোমাকে এক নজর দেখে লিখতে বসেছিলাম কিছু কথা। তুমি মনোযোগ সহকারে পড়াশোনা করবা, কখনো টেনশন করবে না। জানি না আমাকে আদৌ ভালোবেসেছো কি না, হয়তো বাঁচতেও পারো। মেয়েদের মন আবার জ্বর ভাটা, কখন কোনটা চলে আসে বোঝাই যায় না। তবে আমি তোমাকে মন থেকে ভালোবাসি। তোমার কথা আমার বাবা মাকেও বলেছি, তারা তাদের সন্তানের সুখ দেখতে চায়, তাই আমার কোনো চাওয়া ত্রুটি রাখতে চায় না। আমি তো তোমার প্রতিদিন দেখি, কিন্তু তুমি তো আমাকে চিনো না। জানি না কখনো তোমার সামনে আসলে আমাকে দেখে তুমি লাভ করবে কিনা। তাই তো ভেবেছিলাম তোমার সাথে বাসর ঘরে দেখা করব। পরে চিন্তা করলাম বিয়ের আগে একবার দেখা করলে ভালো হতো। তাই ভেবেছি তোমার পরীক্ষা শেষ হলে তোমার সাথে দেখা করব। আচ্ছা, যাই হোক, চিঠির পাতার মানুষটা এসব লেখে না। আমি একটু অতিরিক্ত লিখে ফেললাম কিছু কথা। এটা আমার পুরনো অভ্যাস। চিঠি লেখার অভ্যাস নেই তো, তাই কি লিখতে হয় সেটা জানি না। 2 দিন পরে তোমার পরীক্ষা, মনোযোগ সহকারে পড়বা। তোমার বাবা মাকে আমার সালাম জানাবা। সুন্দরভাবে পরীক্ষা দিতে পারো যেন এই প্রত্যাশা রইল। এগিয়ে যাও আগামী পথে, বাবা মার মুখ আলোক উজ্জ্বল করো এই কামনা করি তোমার জন্য। আমার জন্য দোয়া করিও। আর আমার হাজার ভালোবাসার মধ্য থেকে এক ফুট ভালোবাসা নিও। আর নিজের প্রতি যত্ন নিও। ইতি তোমার একজন। এটাই ছিল তার লেখা। জানেন, তখন না আমি এই লেখাটা পড়ে হাসি দিয়েছিলাম। তার প্রতিটা চিঠির নিচে লেখা থাকতো, আমি তোমারই একজন। নিশি কথা বলেই যাচ্ছে আর নাফিজ মনে সুখে ঘুমাচ্ছে। নিশি এগুলো দেখে প্রচণ্ড রেগে গেলেন। তারপর নাক মুখ ফুলিয়ে চুপটি করে ঘুমিয়ে পড়লেন। সকাল, মুয়াজ্জিনের সুললিত কণ্ঠে আজানের ধ্বনি শুনে নাফিজের ঘুম ভেঙে গেল। তারপর নাফিজ নিশিকে ডেকে দিয়ে জরুরত ছাড়তে চলে গেলেন। অজু ইস্তেজা করে চলে গেলেন মসজিদ পানে নামাজের জন্য। নামাজ পড়ে বাসায় এসে দেখলেন যে নিশি বসে বসে কি যেন ভাবতেছে। তারপর নাফিজ নিশিকে ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, কি টেনশন করতেছেন? কই কিছু না তো। তাহলে তুতলাচ্ছেন কেন? কি নিয়ে টেনশন করতেছেন জানতে পারি? না, কিছু না, আপনার না জানলেও চলবে। সমস্যা নেই, আপনি কি নিয়ে টেনশন করতেছেন সেটা আমি বুঝতে পারছি। আসলে ভালোবাসা মানুষ থেকে নিজেকে দূরে রাখাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। ওসব নিয়ে টেনশন করে নিজে ক্ষতি করো না, নিজেকে শান্ত রাখার চেষ্টা করো। দেখবে একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে। হইছে, আর উপদেশ দিতে হবে না। কাজ থাকলে কাজে যান, তা না হলে চুপ করে ঘুমান। ভালো কথা বললেই দোষ। এর জন্য গুরুজনরা বলে দেয় যে মেয়েরা বুঝে কম, চিল্লায় বেশি। মনে মনে কথাটা বললাম, না এই কটকটের জ্বালায় তো দেখছি বাসায় থাকা যাবে না। আচ্ছা, আপনি আপনার কাজ করুন, আর আমি আমার কাজে চললাম। এই বলে নাফিজ রুম থেকে বের হয়ে রাস্তায় চলে গেলেন। তারপর রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। স্নিগ্ধ সকালে ঠান্ডা আবহাওয়াতে একা একা হাঁটার মজাই আলাদা। রাস্তার পাশ বেয়ে বয়ে গেছে খাল বিল, আরও আছে বিভিন্ন রকমের ক্ষেত সরু। চাষিরা সকাল সকালেই কাজকর্মে লেগে গেছেন। জেলেরা নদী থেকে মাছ ধরে বাজারে নিয়ে যাচ্ছেন বিক্রয় করার জন্য। আর নাফিস রাস্তা দিয়ে আর শস্য ক্ষেত দিয়ে হাঁটতেছি মনকে শান্ত করার জন্য। লোকে বলে একবার যাকে ভালোবাসা যায় তাকে নাকি কখনো ভোলা যায় না। আসলেই তাই, ভালোবাসাটা এরকমই যেন, শুধু মানুষকে কষ্ট দেয়। এই সুন্দর সকালে শস্য ক্ষেতের পাশ দিয়ে যখন হাঁটছিল তখন তার মনে হলো
যদি মায়াবতীর হাতটা ধরে এই শস্যক্ষেতটায় পাড়ি দিতে পারত, তার হাতে হাত রেখে যদি বলতে পারত, যান চলো না, আজ এই পথটি হেঁটে হেঁটে শেষ করে দিই। কত সুন্দর প্রকৃতির দৃশ্য। এসব শুধু নিশি আর নাফিজের জন্য হয়তো সাজিয়ে রেখেছেন আল্লাহ তাআলা। চলো না একটু হাঁটি, তোমার হাতে হাত রেখে সারাটা জীবন এভাবেই হাঁটব। ইস, তখন কতই না ভালো হতো। এই আনন্দ আর চিন্তাভাবনা শুধু মনে মনেই রয়ে গেল, প্রকাশ করার মতো কাউরে পেল না সাথে। আনমনে সরিষার ক্ষেতের পাশ দিয়ে হেঁটেই যাচ্ছিল। হঠাৎ করে মনে হলো কে যেন পিছন থেকে নাফিজের হাতটা ধরল। পিছন ফিরে দেখে নাফিজের সেই ছোটবেলার বান্ধবী তানিশা। অনেকদিন পরে আজ তানিশাকে দেখল। তানিশা আর আমি একই সাথে বড় হয়েছিলাম, দুজনে একই সাথে স্কুলে ভর্তি হয়েছিলাম, দুজন মিলে হাসি ঠাট্টা করতাম। ক্লাস 8-এ ওঠার পর তানিশা শহরে চলে গিয়েছিল। তারপর আবার ইন্টার ফার্স্ট ইয়ারে আমরা একই কলেজে ভর্তি হয়েছিলাম। তানিশা দেখতাম সবসময় আমাকে টুকটাক শাসন করতো, এক প্রকার বন্ধু হিসেবে থাকতাম আমরা। আমার মনে হতো তানিশা আমাকে লাইক করতো, মনে মনে টুকটাক ভালোবাসতো। বন্ধুত্বটা নষ্ট হওয়ার ভয়ে ওর মনের কথা বলেনি তখন। মেয়েটাকে দেখলে যে কেউ ক্রাশ খাবে, শুধু আমি বাদে, কারণ আমার তো মায়াবতী আছে। আচ্ছা যাই হোক, দেখি তানিশা কি বলে। কিরে তুই? কেমন আছিস? আছি কোনো রকম। তোর কি খবর বল, হঠাৎ করে এখানে আসলি যে? কালকে শহর থেকে চলে আসছি। তোর বিয়েতে আসতে চেয়েছিলাম কিন্তু আসতে পারিনি, একটা প্রবলেম ছিল তাই। ভালো, যা সর, তোর সাথে কথা নেই। আমার বিয়েতে আসলি না কেন? আর তোর এত প্রবলেম ছিল আমাকে একটু জানাতে পারতি, সেটাও করলি না। কি করে আসবো বল, আমি যে তোর সাথে অন্য কাউরে সহ্য করতে পারি না। কতই না লুকিয়ে লুকিয়ে তোকে ভালোবেসে গেছি, আমারই দোষ। আমি যদি তোকে মনের কথাটা তখন বলে দিতাম, তখন হয়তো আমি আমার ভালোবাসার মানুষটাকে পেতাম। কিরে, কি বলতেছিস বিড়বিড় করে? না কিছু না। আচ্ছা বল, ভাবি কেমন আছে? আছে ভালোই। বাসায় বউ রেখে এত সকালে এখানে কি করতেছিস? কিছু না, এমনি হাঁটতেছি। তুই তো জানিস আমি এই শস্য খেতে হাঁটতে পছন্দ করি। তোর চেহারার ভিতরে আমি কেমন যেন একটা চিন্তার রেখা দেখতে পাচ্ছি। প্লিজ একটু বল না, ভাবির সাথে কি কিছু হয়েছে নাকি? কি আর হবে? যা হয়েছে তাই বল। ঠিক আছে শোন, তারপর বিয়ের পর থেকে এ পর্যন্ত যা যা ঘটেছে সব বলে দিলাম। এত কিছু হয়ে গেল? হুম। আমার ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখি একটা অচেনা নাম্বার থেকে ফোন আসতেছে। ফোনটা রিসিভ করলাম। তারপর লোকটা যা বলল সেটা শোনার জন্য কখনো প্রস্তুত ছিলাম না। আমার মনে হচ্ছে পা থেকে মাটি সরে যাচ্ছে, চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে। ফোনটা হাত থেকে পড়ে গেল। আমাকে এরকমভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তানিশা জিজ্ঞাসা করলো, কি রে, কি হয়েছে? আমি এখন হাসপাতালে যাব, তুই কি যাবি? আমি কাঁপা কাঁপা কণ্ঠে কথাটি বললাম। কি জন্য হাসপাতালে যাবি বলবি তো? বলার সময় নেই, গেলে চল, তা না হলে এখানে বসে থাক। ঠিক আছে চল, আমিও যাব। যা, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি বাসা থেকে একটু আসতেছি। ঠিক আছে যাচ্ছি। তারপর দ্রুত একটি দৌড় মেরে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে সোফায় বসে হাঁফাতে লাগলাম। আমার বুকটা মনে হচ্ছে যেন ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে, কলিজাটা ভেটে যাচ্ছে মনে হচ্ছে। চোখ বেয়ে অযোধ্যারা বৃষ্টি পড়ছে, কান দিয়ে মনে হচ্ছে ধোঁয়া বেরোচ্ছে। এটা আমি কি শুনলাম? এটা কি করে হলো? মনের ভিতর শুধু হাহাকার করতেছে, মাথাটা ভন ভন করতেছে। কিছুক্ষণ পর দেখলাম নিশি আসতেছে। নিশিকে দেখে আমি জোরে ধরে কান্না করে দিলাম। আমার কান্না দেখে নিশি আমাকে জিজ্ঞাসা করলো, আর আপনি কান্না করছেন কেন? কি হয়েছে বলেন তো? কান্নাটা একটু বন্ধ করুন। আপনার কি হয়েছে একটু বলুন। ছেলেদের এরকম কান্না করতে নেই, প্লিজ বলুন। নিশিকে ছেড়ে দিলাম। এই প্রথম নিশিকে জড়িয়ে ধরেছিলাম। মনের অজান্তেই নিশিকে ছেড়ে দিয়ে বললাম, আমাকে কি এক গ্লাস পানি দিবেন? আমার গলাটা শুকিয়ে গেছে, প্লিজ এক গ্লাস পানি দিন। ঠিক আছে, দাঁড়ান দিচ্ছি। তারপর নিশি পানি এনে দিল, আর আমি এক ঢুক মেরে সবটুকু খেয়ে নিলাম। তারপর নিশিকে বললাম, আমি একটু হাসপাতালে যাচ্ছি, জানি না কবে কখন ফিরব। যদি কোনোদিন না ফিরি তাহলে ক্ষমা করে দিও। আমার দ্বারা কোনো কষ্ট পেলে ক্ষমা করে দিও। নিজের যত্ন নিও, মা বাবাকে দেখে রেখো, আর আমার জন্য দোয়া করিও। এই বলে আমি ওর ব্যাগটা নিয়ে
ঢাকা সিটি হাসপাতালে যাওয়ার জন্য বের হলাম। কি দিয়ে কি হয়ে গেল হুট করে কিছুই বুঝতেছি না। রাজা রাকেব চলে আসছে আমাদের নেওয়ার জন্য। তারপর 4 জন একটি গাড়িতে উঠে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলাম। নাফিজকে এভাবে হুট করে বাসা থেকে চলে যাওয়া দেখে নিশি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। ওর মাথায় যেন কোনো কিছুই কাজ করতেছে না। লোকটার এমন কি হলো যে সে কাউকে কিছু না বলে কান্না করতে করতে চলে গেল? নিশির মাথায় এ বিষয়টা শুধু ঘুরপাক খাচ্ছে। হঠাৎ তার মনে হলো কে যেন ওর কাঁধে হাত রাখলেন। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে নিশি তার দিকে ফিরে দেখলেন যে তার শাশুড়ি মানে নাফিজের মা ওর কাঁধে হাত রেখেছেন। তারপর নিশিকে নাফিজের মা বললেন যে, কি রে মা, তোর কি মন খারাপ? এখানে এরকমভাবে দাঁড়িয়ে আছিস কেন? আর তোর চোখের কোণে পানি জমে আছে কেন? না মা, কিছু না, এমনি বাড়ির কথা মনে পড়ছিল তো, তাই একটু মনটা খারাপ হয়ে গেছে। আমি জানি নাফিস চলে গেল দেখে তোর মন খারাপ, তাই না? নিশি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জানালো। কোনো টেনশন নিস না, দেখবি নাফিস আবার কদিন পরে এমনিতেই চলে আসবে। এটা ওর ছোটবেলার অভ্যাস। কারোর ওপর রাগ করে কোথাও চলে গেলে এরকম কান্না করে চলে যাবে। আবার আমাকে বলতো যে আমি আর আসবো না, আমার জন্য দোয়া করিও। কিন্তু 2 দিন পরেই দেখতাম যে পাগলা তার রুমে বসে বসে গেম খেলতেছে। তুই কোনো টেনশন নিস না মা, দেখবি ও ঠিকই আবার চলে আসবে। কিন্তু মা, আপনার ছেলে বলল যে সে নাকি হাসপাতালে যাচ্ছে। কি হাসপাতালে? ওখানে কেন যাবে? বুঝেছি, মনে হয় ওর কোনো বন্ধু হাসপাতালে আছে, তাই হয়তো তাকে ওরা দেখতে যাচ্ছে। একটা কথা কি মা জানিস, এই নাফিসরা যেগুলো বন্ধু আছে না, সবাই সব সময় মিলে তাল দিয়ে থাকে। মনে হয় যেন ওরা একই মায়ের সন্তান। ওরা কখনো কাউকে ছেড়ে থাকবে না। বন্ধুত্ব যে কাকে বলে তা ওদেরকে না দেখলে বুঝতেই পারবি না। নাফিস, রাজ, রাকিব, তামিম, খালিদ, এই 5 জনে সব সময় একসাথেই থাকবে। কেউ কাউকে রেখে কোথাও যাবে না। হয়তো এখন ওদের ভিতরে কেউ অসুস্থ হয়ে পড়েছে, তাই ওরা চলে গেছে তাদের দেখতে। আচ্ছা মা, ওসব বাদ দে, এখন যা একটু বিশ্রাম কর, দেখবি মনটা হালকা হয়ে গেছে। ওর জন্য শুধু শুধু কোনো টেনশন করিস না মা। ঠিক আছে মা। তারপর নিশি একটু রেস্ট নিতে চলে গেলেন। আর তার শাশুড়ি সে তার কাজে চলে গেল। নাফিজরা হাসপাতালে প্রবেশ করলেন। হাসপাতালের ভেতর ঢোকার পর দেখতে পেলেন যে ওর বন্ধু খালিদ চলে আসছে। খালিদের বাসা এখানেই, তাই ও এখানেই ছিল। তারপর খালিদ এসে নাফিজদের একটা রুমের দিকে নিয়ে গেলেন। খালিদের চোখ বেয়ে অঝোরধারায় বৃষ্টি হচ্ছে। রুমের সামনে যত যাচ্ছি ততই বুকের ভেতর কেমন যেন ধুপধুপ করতেছে। চিন্তার টেনশনে যেন মাথা কাটা যাচ্ছে। রুমের ভেতরে ঢুকে দেখতে পেলেন যে সাদা পোশাক পরা একটা লাশ শুয়ে আছে। তারপর নাফিজের সামনে গিয়ে কাপড়টা সরিয়ে নিলেন। কাপড়টা সরানোর সাথে সাথে নাফিজ আনিফা বলে চিৎকার করে উঠলেন। নাফিজ ওখানেই পড়ে যেতে লাগলে ওর বন্ধু তামিম গিয়ে ওরে ধরে মাটিতে শুইয়ে দিল। নাফিজের জবান বন্ধ হয়ে গেছে, হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছে। তারপর ওর বন্ধুরা সবাই লাশটাকে দেখলেন। লাশটাকে দেখে ওদের মধ্যে থেকে তানিশা বলে উঠল যে, আচ্ছা, এই আনিফা মেয়েটাকে যার জন্য নাফিজ এরকম করে কান্না করছে, আমি তো মেয়েটাকে চিনি না, জানি না, কখনো দেখিও নি। প্লিজ তোরা একটু বল তো এই মেয়েটাকে। নাফিজকে আগে সুস্থ করে তুলতে হবে, তারপর সব তোরে বলবো। ডাক্তারকে ডাকতো। তারপর হাসপাতালের একটা ডাক্তারকে ডাকলে সে এসে নাফিজের অবস্থা দেখে নিলেন। তারপর ওর বন্ধুদেরকে বললেন যে, দেখেন, আপনাদের বন্ধু মনে হয় অনেক টেনশন করেছিল, তাই সে মাথা চক্কর খেয়ে পড়ে গেছে। টেনশনের কোনো কারণ নেই, পরিপূর্ণ সুস্থই আছে। শুধু অতিরিক্ত টেনশনের ফলে এই অবস্থা হয়েছে। আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, আপনারা এই ওষুধগুলো কিনে ওরে খাওয়াবেন। আর হ্যাঁ, তার সাথে কেউ বেশি কথাবার্তা বলবেন না, তাহলে তার সমস্যা হতে পারে। ঠিক আছে ডাক্তার সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর ডাক্তার সাহেব তার চেম্বারে চলে গেলেন। আর ওরা নাফিজের মাথায় হাত বুলাতে লাগলেন। ওদের সবার চোখেই জল।
কারণ এত সুন্দর একটা ফুটফুটে সন্তান ওদের মাঝ থেকে চলে গেল, সেটা কেউ মেনে নিতে পারছে না। সবাই চুপ করে বসে রয়েছে আর দোয়া দরুদ পাঠ করতে লাগলেন। কেউ কোনো কথা বলছে না। সকলে নীরবতা ভেঙে তানিশা বলল যে, এই তামিম, প্লিজ আমাকে একটু বল না, মেয়েটা কে? আমার মন যে আর সইছেন না, শোনার জন্য মনটা ছটফট করছে। প্লিজ একটু বল না। ঠিক আছে, তাহলে শোন। একদিন নাফিস আর আমি রাতের বেলায় একটা জমির পাশ দিয়ে বাসায় যাচ্ছিলাম। হঠাৎ করে কোথা থেকে যেন কান্নার আওয়াজ পাচ্ছিলাম। নাফিস কান্নার শব্দ পেয়ে আমাকে বলল যে, তামিম, দেখতো কে যেন কান্না করতেছে। আমি মনে করেছিলাম ওই রাতের বেলায় হয়তো কোনো জিন ভূতের প্রভাব থাকতে পারে, হয়তো কোনো জিন বা ভূত কান্না করতে পারে। তাই এই ভেবে ওরে বলছিলাম যে, দোস্ত, এটা তোর মনের ভুল, হয়তো ওইসব কান্না দিয়ে বাসার দিকে চল। না, এটা কোনো জিনভূতের কান্না না, এটা জীবন্ত শিশুর কান্না। আমি দেখতেছি কে কোথায় কান্না করতেছে। আমি নাফিজকে বাধা দিতে পারলাম না। ও একটা টর্চ লাইট নিয়ে খুঁজতে লাগলো। কিছুক্ষণ পর দেখতে পেলাম যে ও কোথা থেকে যেন একটা বাচ্চা কোলে করে নিয়ে আসছে। মেয়েটা ফুটফুটে সুন্দর, কোনো মায়ের সন্তান সেটা কেউ জানে না। এরকম হতভাগা কে যে তার এরকম কোমলমতি সন্তানকে জমিনে ফেলে চলে গেছে। হাইরে মানুষ এত নিষ্ঠুর হয় কি করে? তারপর আমি নাফিসকে বললাম যে, দোস্ত, এখন এই বাচ্চাটাকে কি করবি? কেন? আমি তাকে লালন পালন করব। আজ থেকে ওর নাম আনিফা জান্নাত, আর আজ থেকে আমি ওর বাবা। তারপর থেকে নাফিস ওরে লালিত পালিত করতে লাগলো। আমরা যে রুমটাতে থাকতাম, ওই রুমটাতে থাকতাম হলে 3 জন, আমি, নাফিস আর খালিদ। কলেজে পড়তাম আর ওই রুমটাতে থাকতাম। তারপর আমাদের রুমের পাশে আর একটা রুম ভাড়া নিল নাফিস। তারপর নাফিস আর আনিফা ওই রুমটাতেই থাকতো। নাফিস ছিল ওর বাবা মা। তারপর একটু একটু করে আনিফা বড় হতে থাকে। ওর বয়স 3 বছর হলো, পাকনা পাকনা কথা বলা শিখেছে। নাফিসকে সবসময় আব্বু বলেই ডাকে। আর নাফিস তো মা ছাড়া কোনো কথাই বলে না। আমরা বৎসরে বাড়ি যেতে হলে শুধু ঈদের দিন আগে আনিফাকেও নাফিস বাসায় নিয়ে যেতেন। এবার ওর মায়ের কাছে ওরে রেখে আসছিল, কিন্তু আনিফা সেখানে থাকে না। নাফিসকে রেখে একটা মুহূর্ত সে থাকতে চায় না। আমরা কিছুদিন পরে আনিফাকে একটা স্কুলে ভর্তি করিয়ে দিলাম। আনিফা বাচ্চা মেয়ে, সে স্কুলে যেতে পারতো না, ভয় করত যেতে। নাফিস ওর কলেজে ফাঁকি দিয়ে আনিফাকে নিয়ে স্কুলে যাওয়া আসা করত। তারপর আমাদের বাসার মালিকের একটা নাতনি ওই স্কুলে 5-এ পড়ত। আনিফা ওর সাথে স্কুলে যাওয়া আসা করত। এভাবেই একটু একটু করে নাফিসের পড়ালেখা শেষ হয়। ও একটা অনলাইনে জব করে আর আনিফাকেও দেখাশোনা করে। আনিফা সব সময় ওরে বলতো যে, আব্বু আব্বু, আমাকে একটা আম্মু এনে দাও। এসব কথা যখন বলে তখন নাফিস ওরে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলে, পাগলি মেয়ে আমার, তুমি কোনো টেনশন করো না, আমি তোমার জন্য একটা আম্মু এনে দিব। তার কিছুদিন পর নাফিসের বাসা থেকে বিয়ের চাপ আসে। নাফিস আনিফাকে বলল যে, মা চলো, তোমার জন্য একটা আম্মু নিয়ে আসি। তুমি না একটা আম্মুর কথা বলেছ? না বাবা, আমি যাব না। তুমি আমাকে এই কথা বলে বাসায় রেখে আসবে, তাই না? তুমিই যাও তোমার বাসাতে। না মা, তোমার জন্য একটা আম্মু আনতে যাব, আবার তোমাকে নিয়েই চলে আসব। না, আমি যাব না। আমি এই বাসায় থাকবো। আমি সাদিয়ার সাথে খেলাধুলা করব। তারপর নাফিস হাজারো বোঝানোর পরে কোনো কাজ হলো না। নাফিস আনিফাকে রেখেই বাসায় চলে গেল। সাথে আমরাও চলে গেলাম বাসায়। ওর বিয়ে হয়ে গেল। বিয়ের পরের দিন সকালে খালিদ আর আমি চলে আসি ঢাকায়। এখানে এসে আনিফাকে বললাম যে, তোমার আম্মু আনছে একটি, তোমার আব্বু তোমার আম্মুকে নিয়ে 2 দিন পর চলে আসবে। আনিফা আমার কথা শুনে খুশি হয়ে গেল। তারপর আজ সকালে আমি আর খালিদ একটু হাঁটতে বের হয়েছিলাম। অনেকটা দূরেই হাঁটতে গিয়েছিলাম। ওখান থেকে এসে দেখি বাসার সামনে অনেক লোক দাঁড়িয়ে আছে। চারিদিকে রক্তের বন্যা বয়ে গেছে। আমরা মনে করলাম হয়তো কেউ অ্যাক্সিডেন্ট করেছে, তাই একটু সামনে এসে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মাথাটা তখন ভো ভো করে ঘুরতে লাগলো। 1 মিনিটে দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। চোখ ভেঙে অঝোর ধারা বৃষ্টি বয়ে গেল। জোরে একটা চিৎকার মেরে আনিফাকে বুকের সাথে জড়িয়ে ধরলাম।
পাশে পড়েছিল একটি স্কুল ব্যাগ। হয়তো স্কুল যাওয়ার জন্য বের হয়েছিল। তারপর ওরে কোলে করে নিয়ে হাসপাতালে আসলাম। এরপর ডাক্তার ঘোষণা দিল সে নাকি অনেক আগেই আমাদের ছেলে চলে গেছে। কথাটা শুনে মাটিতে পড়ে গেলাম। কি শুনছি এসব? আমার কানকেও বিশ্বাস হচ্ছে না। চোখের সামনে আমাদের কলিজাটা চলে গেল। এখন নাফিস কি নিয়ে বাঁচবে? শুধু নাফিস নয়, আমরা কি নিয়ে বাঁচবো? আমাদের নয়নমণিটা যে আমাদেরকে দেখে একটাই চলে গেছে। তামিমের কথা শুনে কেউ চুপ করে থাকতে পারলেন না। সকলে হাউমাউ করে কেঁদে দিল। আজ ওদের সান্ত্বনা দেওয়ার মতো যে কেউ নেই। আজ সকলের কলিজাটা যে চলে গেল। তাই তো নাফিস বাসায় নিশিকে এই কথাটা বলে আসছিল যে আর হয়তো ফিরবে না। কি জন্যই বা সে ফিরবে? যার জন্য এত কিছু করতে গেল সে আজ চলে গেল আমাদের ছেড়ে। তারপর কিছুক্ষণ পরে নাফিজের জ্ঞান ফিরল। নাফিজের চোখের সামনে আনিফাকে এভাবে দেখে জোরে জোরে চিৎকার করে কান্না করতে লাগলেন। আর নাফিজকে সান্ত্বনা দেবার নেই কেউ এই কথাটা বলার মতো নেই যে বাবা তুমি কান্না করতেছো কেন? তুমি কান্না করলে আমার সহ্য হয় না। প্লিজ বাবা একটু হাসো। আজ আর এই কথাটা ভেসে আসতেছে না। ওর কান্না দেখে কেউ থেমে থাকতে পারল না। বুকের ভিতর শুধু হাহাকার করছে। তারপর আনিফাকে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে ওদের বাসায়, নাফিসদের গ্রামের বাসায় চলে যায়। বাসার সামনে এরকম হঠাৎ করে অ্যাম্বুলেন্স দেখে সকলে একটু বিষম খেয়ে যায়। কি ব্যাপার? বাসায় হুট করে অ্যাম্বুলেন্স? নাফিজের বাবা মা সহ বাসায় যারা যারা আছেন সকলেই গাড়ির নিকটে চলে আসে। তারপর গাড়ি থেকে আনিফাকে নামানো হলে আনিফাকে দেখে নাফিজের বাবা মা লাবিবা সহ কান্না করে দিলেন। আর নিশি চেয়ে চেয়ে দেখতে লাগলেন। নিশি তো জানে না যে এ মেয়েটা কে। ওর মনে একটাই প্রশ্ন। সকলের কান্না দেখে নিশি গিয়ে সবাইকে সান্ত্বনা দেবার চেষ্টা করতে লাগলেন। নিশি দেখতেছেন যে আনিফার লাশের পাশে নাফিজের বন্ধুগুলো বসে বসে কান্না করতেছে আর নাফিজের বাবা মাকে সান্ত্বনা দিতে লাগলেন। তারপর কিছুক্ষণ পরে আনিফার দাফনের কাজ সমাপ্ত হয়। মসজিদের গোরস্থানে তাকে দাফন করা হয়। রাত প্রায় 12টা বেজে গেছে। অনেকে যার যার বাসায় চলে গেছে। নাফিজের বন্ধুগুলো সবাই এখানেই রয়ে গেল। ওরা কেউ বাসায় যায়নি। নিশির মনে শুধু এই প্রশ্নটাই জাগতে লাগলো। কার কাছ থেকে শুনবে তা ভেবে পাচ্ছে না। তারপর তিনি লক্ষ্য করলেন যে ঘরের এক কোণে কে যেন বসে রয়েছে। মনে হচ্ছে যেন কোনো এক পাগল। মাথার চুলগুলো এলোমেলো, চোখ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। নিশি একটু সামনে এগিয়ে দেখলেন যে এটা পাগল না, এটা তার হাজবেন্ড নাফিস। তারপর নিশি এক পা দুপা করে হাঁটতে হাঁটতে নাফিজের নিকটে চলে আসছেন। নাফিজের পাশে গিয়ে বসে পড়লেন আর নাফিজের হাতটা ধরে বলতে লাগলেন, কি ব্যাপার? এভাবে ভেঙে পড়লে কি হবে? তোমার কি অবস্থা হয়েছে দেখেছো? মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখ বেয়ে অঝোর ধারায় বৃষ্টি বয়ে যাচ্ছে। তুমি তো দেখছি কান্না করতে করতে চোখের সব জল শেষ করে দিবে। প্লিজ নাফিস, এভাবে ভেঙে পড়ো না। নিশি শুধু বকবক করেই যাচ্ছে আর নাফিস সে আকাশের দিকে চেয়ে রয়েছে। নিশি যা বলছে সেদিকে নাফিজের কোনো ভ্রুক্ষেপ নেই। কি হলো? কথা বলো না কেন? নিশির ধমকের সুরে কথা শুনে নাফিজ ওর দিকে তাকালো এবং তারপর বলল, কিছু বলবেন? এতক্ষণ তো অনেক কিছুই বললাম, তোমার কানে কি যায়নি সেগুলো? নিশি, আমি মনে হয় মারা যাব। আমার না কেমন যেন লাগতেছে। দুনিয়াটা পুরো অন্ধকার দেখতে পাচ্ছি। কি দিয়ে কি ঘটে গেল আমি জীবনে কখনো ভাবিনি আমার এরকম একটা দিন আসবে। ভাবিনি কখন আমার চোখের সামনে থেকে আমার কলিজার টুকরা চলে যাবে আমাকে রেখে। আমার কলিজার টুকরা রেখে চলে গেল। এখন আমি কাকে নিয়ে বাঁচবো বলো? এখন থেকে কেউ আমাকে আর বাবা বলে রাখবে না। কেউ আর বলবে না বাবা আমাকে একটা আম্মু এনে দাও না। কেউ আর বলবে না যে বাবা তুমি একটা টেনশন করছো কেন, আমি তো আছি তোমার সাথে। আর কেউ বলবে না বাবা তোমার সাথে গ্রামের বাড়ি যাব না, ওখানে নিয়ে তুমি আমাকে রেখে চলে আসবে। আজকে দেখো আমার কলিজা গ্রামের বাড়িতে আসছে। এমন একটা রুম তার জন্য আবদ্ধ করা হয়েছে যে রুমের মধ্যে কোনো জানালা নেই, নেই কোনো দরজা,
নেই কোনো এসি, নেই কোনো আলো বাতাস। রুমটা চারিদিকে শুধু অন্ধকার। রুমটার ভিতরে কলিজা একা একা শুয়ে আছে। এখন আমি কাকে নিয়ে যাব শহরে? আমার কলিজাটা যে এখন থেকে গ্রামের গোরস্থানেই থাকবে। নাফিজ এসব বলতেছে আর চোখ বেয়ে পানি ঝরেই যাচ্ছে। নাফিজের এসব কথা শুনে নিশিও তার কান্নাকে ধরে রাখতে পারলেন না। নিশি কান্না করতে করতে নাফিজকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। তারপর নিশি মনে মনে চিন্তা করলো যে না, আমায় ভেঙে পড়লে হবে না। আমি নাফিজকে সান্ত্বনা দেব। আমি যদি কান্না করি তাহলে নাফিজ তো আরও অনেকটা ভেঙে পড়বে। তারপর নিশি নাফিসের মাথাটা ওর কোলে নিয়ে নিলেন এবং নাফিসের মাথায় হাত বুলাতে লাগলেন আর বললেন, দেখো নাফিস, মানুষ মাত্রই মরণশীল। আমরা কেউ দুনিয়াতে চিরদিন রব না। সবারই একদিন না একদিন চলে যেতেই হবে। আমি জানি না এই আনিফা মেয়েটা তোমার সম্পর্কের কেমন মেয়ে হয়। তুমি বলছো তোমার কলিজার টুকরা, বাট কেমন মেয়ে সেটাও জানি না। আচ্ছা যাই হোক, তোমাকে হাজারো উপদেশ দিলে কাজ হবে না, কারণ একটা মা বাবা জানে তার সন্তান হারানোর ব্যথাটা কীরকম। তুমি এই মেয়েটাকে লালিত পালিত করে বড় করে তুলেছ, হয়তো তাই তুমি ব্যথাটা অনুভব করতে পারছো। আজকে তোমার জায়গায় আমি হলে হয়তো মরেই যেতাম। আচ্ছা সব বাদ দাও, এখন একটু বিশ্রাম নাও আমার কোলে। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। তোমার বিশ্রাম নেওয়া উচিত। প্লিজ কোনো টেনশন করো না, আমি তো আছি তোমার সাথে। টেনশন করে নিজের কোনো ক্ষতি করো না। নিশি, আমাকে কি একটু পানি দিবা? একটু অপেক্ষা করো, আমি পানি নিয়ে আসছি। তারপর নিশি পানি আনতে চলে গেল। পানি নিয়ে এসে নাফিসকে পানি দিলে নাফিস পানিটা খেয়ে নিলেন এবং তারপর নাফিস একটু বসা থেকে উঠতে গেলেন, কিন্তু কেমন যেন মাথা ঘুরে পড়ে যেতে চাচ্ছে। নিশি নাফিসকে পিছন থেকে জড়িয়ে ধরলেন এবং বললেন, তুমি কোথায় যাচ্ছ? আমাকে একটু বিশেষ রুমে নিয়ে যাবা? আজকে আমরা ওখানেই থাকবো। আমার ভালো লাগছে না, মনটা ছটফট করতেছে। ওখানে গেলে হয়তো একটু ভালো লাগতে পারে। কিন্তু তোমার রুমে তো অন্য কারো নাকি ঢোকা নিষেধ। তাহলে আমি? সমস্যা নেই, আজ থেকে ওটা তোমার রুম। ওই রুমে সব কিছু এখন থেকে তোমার। সব কিছু ধরার প্রবেশের অনুমতি আছে তোমার জন্য। নিশি, আমার মাথা ঘুরতেছে, প্লিজ একটু নিয়ে চলো। ঠিক আছে চলো। তারপর নিশি নাফিসকে ধরে ওর বিশেষ রুমের দিকে নিয়ে গেল। রুমের দরজার সামনে দাঁড়ালে নিশির বুকটা কেমন যেন কেঁপে কেঁপে উঠতেছে, কারণ এই রুমে আজ তৃতীয় ব্যক্তি হিসেবে নিশি প্রবেশ করবে। তাই একদিকে খুশি লাগতেছে, আবার অপরদিকে বুকের মাঝে কেঁপে কেঁপে উঠতেছে। নাফিস দেখলেন যে নিশি দরজা খুলতেছে না, দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন ভাবতেছে। তারপর নাফিস নিশিকে বললেন, কি ভাবতেছো? দরজাটা একটু খোলো, আমার কিন্তু প্রচণ্ড খারাপ লাগতেছে। তারপর নিশি ওর কাঁপা কাঁপা হাতে দরজার তালার চাবিটা নিয়ে তালাটা খুললেন। তারপর দরজাটা খুলে রুমের দিকে তাকাতেই চমকে গেলেন। রুমের পাশে একটা কাচের ওপর লেখা রয়েছে, স্বাগতম মায়াবতী। রুমের চারিদিকে ফুলের পিক দিয়ে সাজানো, বিভিন্ন রকমের ফুল। রুমের একটা পাশে বড় করে আনিফার ছবি টাঙানো রয়েছে। নাফিজের কোলে আনিফা, সেই একটা ফটো। নিশি রুমের যেদিকে তাকাচ্ছে তা দেখেই চমকে যাচ্ছে। রুমটা এত সুন্দর করে সাজানো গুছানো রয়েছে, তা কেউ না দেখলে হয়তো বিশ্বাস করবে না। নাফিজ লক্ষ্য করলেন যে নিশি খুব মনোযোগ সহকারে রুমটা দেখতেছে। নাফিজের চোখটা আনিফার ছবির ওপরে পড়লে সে হাউমাউ করে বাচ্চাদের মতো কান্না করে দেয়। নিশির কানে কান্না শব্দ ভেসে আসলে নিশি নাফিজকে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। তারপর নিশি নাফিজের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন এবং কিছুক্ষণ পর নাফিজ ঘুমিয়ে পড়েন। নাফিজ ঘুমিয়ে পড়লে নিশি সমস্ত রুমটা ঘুরে ফিরে দেখতে লাগলেন। যেখানেই চোখ যাচ্ছে তা দেখেই নিশি চমকে উঠতেছে। নিশির চোখটা চলে গেল নাফিজের টেবিলের ওপর। নিশি দেখলেন যে টেবিলের ওপর একটা ডায়েরি এবং পাশে কয়েকটা কলম রয়েছে। নিশি গিয়ে টেবিলের ওপর থেকে ডায়েরিটা নিয়ে একটা চেয়ার টেনে বসলেন আর ভাবতে লাগলেন, কারো ডায়েরি পড়া কি ঠিক হবে? মনে হয় না পড়া ঠিক হবে। ধ্যাত, যা মনে হয় তাই হোক। আমার পড়ার দরকার, আমি পড়বো, এতে যাও আবার হবে। তারপরে নিশি ডায়েরিটা খুলেই চমকে উঠলেন, কারণ ডায়েরির প্রথম পাতায় লাল নীল গোলাপি রং দিয়ে লেখা রয়েছে, সুপ্রভাত মায়াবতী। নিশি লেখাটা দেখে একটু চমকে গেলেন এবং
একটা মুচকি হাসি দিলেন। তারপর দ্বিতীয় পৃষ্ঠা উঠালে আবারও চমকে গেলেন, কারণ দ্বিতীয় পৃষ্ঠায় বিভিন্ন কালি দিয়ে লেখা রয়েছে, ডায়েরির জগতে আপনাকে স্বাগতম। কি আমাকে ডায়েরির জগতে স্বাগতম জানাচ্ছে? দেখি, স্বাগতম যেহেতু জানাইছে তাহলে আমার তো প্রবেশ করতেই হবে। তারপর নিশি ডায়েরির একটা পৃষ্ঠা উল্টালো এবং তৃতীয় পৃষ্ঠায় লেখা রয়েছে, প্রিয় মায়াবতী, জীবনে কোনো দিন কখনো কারোর জন্য ডায়েরি লিখিনি। আজই প্রথম ডায়েরি লেখা শুধু তোমার জন্য। জানি না কি দিয়ে শুরু করব, মনে যেটা আসে সেটা থেকেই না হয় শুরু করি। নিশি এই লেখাটুকু পড়ে ডায়েরির নিচের দিকে তাকিয়ে দেখলেন ওখানে লেখা রয়েছে, হাতের লেখা তেমন একটা ভালো না, তাই মায়াবতী দয়া করে ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। নিশি এই লেখাটা পড়ে একটা মুচকি হাসি দিয়ে পৃষ্ঠা উল্টালেন। 4 নং পৃষ্ঠার ওপরে গোলাপি এবং নীল রং দিয়ে শিরোনাম লেখা রয়েছে। মায়াবতীর প্রিয় মুখ। তারপর নিশি নিচের দিকে তাকিয়ে পড়তে লাগলেন। আজ আমাদের গ্রামের প্রাইমারি স্কুলে খেলাধুলা হয়েছিল। আমি আর রাকিব খেলা দেখতে গিয়েছিলাম। বিকেল 3টার দিকে উপস্থাপক সাহেব মঞ্চে গান বলার জন্য একটা মেয়ের নাম ঘোষণা করলেন। মেয়েটার নাম ভালো করে শুনতে পেলাম না। বাচ্চাদের চেঁচামেচির জন্য হইহল্লার কারণে মেয়েটা যখন স্টেজে উঠল, তাকে দেখে মনের ভিতর কেমন যেন ছ্যাদ করে উঠল। মেয়েটার বয়স তখন 7-8 বছর হবে। লাল রঙের একটা ফ্রক পরেছে, মাথায় সাদা রঙের একটা হিজাব। খুব মিষ্টি সহকারে একটা গান ধরল, মায়াবতীর আলো। গানটা শুনে একদিনে তার দিকে তাকিয়েছিলাম। ছোট্ট মেয়েটা এত সুন্দর করে কি করে গান বলতে পারে? আমার পাশে দাঁড়িয়ে থাকা একটা স্কুলে বাচ্চাকে জিজ্ঞাসা করলাম, মেয়েটা কিসে পড়ে? বাচ্চাটি বলল, মেয়েটা নাকি ক্লাস 4-এ পড়ে। আমি তখন পড়তাম ক্লাস 8-এ, তার মানে আমি তার 4 ক্লাস সিনিয়র। সেদিনের পর থেকে নাম না জানা মেয়েটির নাম আমি দিলাম মায়াবতী। তার মায়াবতী গান শুনেই এই নামটা দিলাম। সেদিনই আমি মায়াবতী মুখটা দেখতে পেয়েছিলাম। এইটুকু পড়ে নিশি ভাবনা সাগরে ডুব দিলেন। আমার তো এই গানটা খুবই প্রিয়, সব সময় আমি এই গানটাই বলতাম কোনো অনুষ্ঠানে। তাহলে কি আমি তার, না, আমি এসব কী ভাবছি? আমি তার মায়াবতী হতে যাব কেন? আমি তো মাহমুদের মায়াবতী। দেখি পরবর্তী পৃষ্ঠায় কী লেখা আছে। পরবর্তী পৃষ্ঠা উল্টালে দেখলেন শিরোনামে লেখা রয়েছে, ক্লাস ফাঁকি। শিরোনাম দেখে একটা হাসি দিলেন। তারপর তিনি পড়তে লাগলেন, ক্লাস ফাঁকি। আর সকালে স্কুল ফাঁকি দিয়ে মায়াবতীটাকে দেখতে গিয়েছিলাম। জীবনে প্রথম কাউকে দেখার জন্য ক্লাস ফাঁকি দিলাম। প্রাইমারি স্কুলের সামনে গিয়ে দেখি স্কুলে কোনো ছাত্রছাত্রী নেই। আজ দেখি স্কুল বন্ধ। মায়াবতীর হাসি মাখা মুখটা দেখার সৌভাগ্য আর হলো না। তাই স্কুল বন্ধ দেখে মনটা খারাপ করে বাসায় চলে আসলাম। সেদিন আর স্কুলে গেলাম না। বেচারা কি কষ্টটাই না পেয়েছিল। দেখি তারপর কি লিখছে। আইসক্রিম পাগলি। 3 দিন অসুস্থ ছিলাম, অনেক জ্বর আসছিল আমার, তাই কয়দিন স্কুলে যাওয়া হয় নাই। আজ আবার স্কুলে গেলাম, মনটা ছটফট করতেছে বাচ্চা মায়াবতীটাকে দেখার জন্য। তাই কোনো রকম টিফিন পর্যন্ত ক্লাস করে স্কুল পালিয়ে প্রাইমারির দিকে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি একদল বাচ্চা মেয়েরা গোলাছুট খেলতেছে। তাদের মাঝে মায়াবতীটাকে খুঁজতে লাগলাম, কিন্তু মায়াবতীটাকে দেখতে পেলাম না। মনটা তখন খারাপ হয়ে গেল। ওখানে কিছুক্ষণ মন খারাপ করে দাঁড়িয়েছিলাম। পরে চিন্তা করলাম, এই প্রখর রোদের আলোতে মাথাটা প্রচুর গরম হয়ে গেছে, দেখি মাথার একটু ঠান্ডা করি। তাই চলে গেলাম আইসক্রিমের দোকানে। ওখানে গিয়ে আটকে উঠলাম। দেখি আমার মায়াবতীটা কত সুন্দর করে একটা বেঞ্চে বসে আইসক্রিম খাচ্ছে। ঠোঁটের দুপাশে আইসক্রিম জড়িয়ে আছে। একদম মনে হচ্ছে একটা আইসক্রিম পাগলি। বাচ্চার আইসক্রিম খেলে যা হয় আর কি, ওরকম করে তার খাওয়া দেখে কেমন যেন মুখ থেকে একটু খিটখিট করে হাসি চলে আসলো। আমার হাসিটা দেখে বাচ্চা মায়াবতীটা সামনে এসে বলল, এরকম সুচার মতো তাকিয়ে আছো কেন? আমি কিন্তু তোমাকে আইসক্রিম দেবো না, তাকিয়ে থেকে লাভ নেই। এই বলে চলে গেল। আর আমি একটা হাসি দিয়ে আইসক্রিম খেতে খেতে বাসায় চলে আসলাম। মনের ভিতর কেমন যেন লাগছে, ঘটনাটা কেমন যেন খুব পরিচিত লাগছে। আমার তো এরকম হয়েছিল মনে হয়। দেখি তারপর কি লেখা আছে। দুষ্টু মায়াবতী, আমার আজ টেস্ট পরীক্ষা, জিএসসি পরীক্ষার সামনে। সকাল 10টা 15-তে শুরু হলো আমার পরীক্ষা। একটার সময় পরীক্ষা শেষ হলে দ্রুত চলে গেলাম মায়াবতীটাকে দেখতে। আজ আইসক্রিমের দোকানের সামনে গিয়ে দেখি
মায়াবতীটা একা একা বসে রয়েছে, হয়তো মন খারাপ। তাই আমি দুটো কোন আইসক্রিম নিয়ে মায়াবতীর সামনে গিয়ে বললাম, এই বুড়ি, এই নাও তোমার আইসক্রিম, একটু খাও না। আমার আইসক্রিম দেওয়া দেখে মায়াবতীটা কিছু না বলে খাওয়া শুরু করলো। আমি তার খাওয়া দিকে চেয়েছিলাম, আমার খাওয়ার কোনো খবর নেই। বাচ্চাদের খাওয়া দেখার মজাই আলাদা। মায়াবতী আইসক্রিম খাওয়া শেষ, আর আমি এখন শুরুই করলাম না। মনে মনে ভাবলাম, এটা কি মানুষ নাকি রোবট, এত দ্রুত করে কেউ আইসক্রিম খায়? হঠাৎ করেই আমার হাতের দিকে তাকিয়ে দেখি আমার হাতে আইসক্রিমটা মায়াবতী হাতে খুব যত্ন করে খাচ্ছে। অর্ধেক খাওয়া শেষ হলে বাকিটুকু আমার মুখের ভেতর দিয়ে বলল, নাও তোমার পচা আইসক্রিম তুমিই খাও। আমি কিছু বলার আগেই বাচ্চাদের মতো একটা দৌড় মেরে ক্লাসে চলে গেল। বুঝতেছি তো না কিছুই। যত সামনের দিকে এগোচ্ছি ততই কেমন যেন মনের ভিতরে শখ খাচ্ছি। সব গল্পগুলোই কেমন যেন চেনা চেনা লাগছে। দেখি সামনের পৃষ্ঠাতে কি লেখা আছে। অভিমানী মায়াবতী। প্রতিদিন মায়াবতীটাকে চকলেট আইসক্রিম কিনে দেই, আর আইসক্রিমটা খুব যত্ন সহকারে খেয়ে নেয়। দেখতে দেখতে আমার জিএসটি পরীক্ষা শেষ হলো। পরীক্ষার রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো। মায়াবতীটা ক্লাস 5-এ পড়ে এখন। আগে থেকে একটু বড় হয়েছে। আদৌ তার নাম জানতে পারলাম না। তার বান্ধবীদের কাছে জিজ্ঞাসা করলে এক এক সময় এক একটা বলে, কখনো সঠিকটা বলে না। একদিন ক্লাস 5-এ পিএসসি পরীক্ষার সময় আমি মায়াবতীটাকে চকলেট দিলে সে চকলেটগুলো ছুঁড়ে ফেলে দেয়, আর আমাকে বলে আমি যেন তাকে চকলেট আইসক্রিম কিনে না দেই। তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। সে আমাকে বলল তার বাবা নাকি তাকে রাগ দেখাইছে এত আইসক্রিম চকলেট খাই দেখে, আর আমাকে এটা বলে দিয়েছে আমি যেন আর কখনো ডিস্টার্ব না করি। তখন সেখানে আর 1 মিনিট দাঁড়িয়ে না থেকে সোজা বাসায় চলে আসলাম। আর মনে মনে ভাবলাম, বাচ্চা মেয়ে আজ ডিস্টার্ব জিনিসটা বুঝে গেছে। তারপর ক্লাস 5-এ থাকাকালীন সময় ডিস্টার্ব করলাম না। মাথাটা ঘুরতেছে, আমার মাথায় কিছু কাজ করছে না। এখন আর পড়বো না, কিছু সময় ঘুমাতে হবে। রাত অনেক হয়েছে, প্রায় 3টা বেজে গেছে। যাই দ্রুত ঘুমাই। তা না হলে ঘুমন্ত নাফিস যদি একবার জেগে যায় আর যদি দেখে যে আমি তার ডায়েরি পড়তেছি, তাহলে অবস্থা কাহিল। দেখি আর একটু পড়ি, মন মানতেছে না। একদিকে ভয় করে, অপরদিকে পড়তেও ইচ্ছা করে। পরবর্তী পৃষ্ঠায় কী লেখা আছে এইটুকু পড়ে আর পড়বো না। তারপর নিশি আরেকটা পৃষ্ঠা উল্টালেন এবং দেখলেন এখানে সবুজ রং দিয়ে লেখা রয়েছে, প্রিয় মায়াবতী, এত রাত জেগে জেগে পড়লে তুই তো বেশ অসুস্থ হয়ে পড়বে। এবার না হয় একটু বিশ্রাম নাও, কালকে আবার পড়িও। এখনও কিন্তু অনেক লেখা রয়েছে, সব তো এক রাতে শেষ করা সম্ভব না, কেবল তো লেখা শুরু। যাও যাও, দ্রুত ঘুমিয়ে পড়ো। নিশি এই লেখাটি পড়ে মনে মনে ভাবলেন হয়তো সে স্বপ্ন দেখতেছে। তাই তিনি নিজের হাতে একটা চিমটি মেরে দেখলেন যে না, সে বাস্তবে লেখা পড়তেছে। এটা স্বপ্ন না। ধ্যাত, এখন আর কিছুই পড়বো না। পুরো রুমটা তো এখন পর্যন্ত দেখাই হলো না, সব পরে দেখবো। এখন একটু ঘুমাতে হবে, রাত অনেক হয়েছে। তারপর নিশি ডায়েরিটা বন্ধ করে টেবিলের ওপর রেখে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লেন। সকালবেলা মুয়াজ্জিনের আজানের ধ্বনিতে নাফিজের ঘুম ভাঙলে নাফিজ তার বুকের ওপর কিছুটা ভার অনুভব করলেন। চোখটা মেলে দেখলেন যে তার বুকের ওপর নিশি মাথা রেখে ঘুমিয়ে আছে। আকাশের চাঁদের আলো এসে মায়াবতীর মুখের ওপর পড়ছে। ফ্যানের বাতাসে তার খোলা চুলগুলো উড়ে উড়ে নাফিজের মুখে এসে পড়ছে। মায়াবতীটা বাচ্চাদের মতো করে নাফিজকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। নাফিজ তার মায়াবতীটাকে অপলক দৃষ্টিতে দেখতেছে। হঠাৎ করে ঘড়ির কাঁটার দিকে চেয়ে দেখলেন মসজিদে জামায়াতের সময় প্রায় অতিবাহিত হয়ে যাচ্ছে। নাফিজ নিশির কপালে আলতো করে একটা চুম্বন করে নিশিকে পাশের বালিশের ওপর শুইয়ে দিয়ে মসজিদের দিকে চলে গেলেন। নাফিজ মসজিদে চলে যাওয়ার কিছুক্ষণ পরে নিশির ঘুম ভেঙে যায়। তারপর নিশি বসা থেকে উঠে নাফিজকে না দেখে চিন্তা করতে লাগলেন। কিরে, উনি কই গেল? পাশেই তো ছিল। ও, বুঝতে পারছি, হয়তো মসজিদে গেছে নামাজ আদায় করার জন্য। বুঝলাম না, উনি একাই ঘুম থেকে উঠে আমাকে না ডেকে মসজিদে চলে গেল। থাক, যা হবার হয়েছে। এখন আমি উঠে অজু করে নামাজ পড়ে নিই। তারপর নিশি বিছানা থেকে উঠে গিয়ে বাইরে গিয়ে জরুরত ছেড়ে এসে নামাজ পড়ে নিলেন। আর নাফিজ মসজিদে গিয়ে নামাজ পড়ে কিছু তসবিহ তালিম করে মসজিদ থেকে বের হলেন। তারপরে ওখানে ওর বন্ধুদেরকে নিয়ে, সাথে আরও কিছু এলাকার যুবক এবং কিছু ময়মুরব্বীদেরকে নিয়ে মসজিদের গোরস্থানে গিয়ে
আনিফা সহ সকলের জন্য দোয়া করলেন, কবর জিয়ারত। তারপর নাফিজ ওখান থেকে বাসায় চলে আসলেন। বাসায় এসে রুমে ঢুকে দেখলেন যে নিশি বসে বসে কুরআন পড়তেছে। নাফিজ আস্তে করে নিশির পাশে গিয়ে বসলেন। নাফিজকে পাশে বসা দেখে নিশি একটু নড়ে চড়ে বসলেন। তারপর নাফিজের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে পড়তে আরম্ভ করলেন। আর নাফিজ তার পড়া শুনে ভাবনা সাগরে ডুব দিলেন। নিশি এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে আমি জানতামই না। যদি আজকে না দেখতাম ঠিক এত মিষ্টি করে আমার আনিফা কোরআন পড়তো। আমি যখন ওরে মক্তবে ভর্তি করে দিয়েছিলাম, ওর মেধা এবং কণ্ঠ থেকে ওস্তাদরা মুগ্ধ হয়ে গিয়েছিল। তারপর আমাকে তারা বলতেন, আপনি একজন ভাগ্যবান বাবা, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আজকে নিশি কোরআন তেলাওয়াত শুনে আমার আনিফার কথা মনে পড়ে গেল। নিশির কুরআন পড়া শেষ হলে তিনি দেখলেন যে নাফিজ মাথা নিচু করে একটা কথা ভাবতেছে আর চোখ বেয়ে টলটল করে পানি পড়ছে। তারপর নিশি কুরআনটা টেবিলের ওপর রেখে নাফিজের পাশে গিয়ে বসলেন এবং নিশির হাঁটুর ওপর নাফিজের মাথাটা রাখলেন। নাফিজের চুলগুলো নিশি একটু একটু করে টেনে দিচ্ছেন এবং তারপর বলা শুরু করলেন, আচ্ছা, আপনি এভাবে বাচ্চাদের মতো কান্না করছেন কেন? আমি জানি আনিফাকে ভোলা অতটা সহজ নয়, কারণ আপনি তাকে অনেক আদর করে বড় করে তুলেছেন। এখন তকদিরে যেটা ছিল সেটাই হয়েছে। এখন ওসব নিয়ে চিন্তা চেতনা করে কী লাভ হবে বলেন? চোখের পানি আর নষ্ট করিয়েন না, একটু শান্ত হন প্লিজ। আপনার মধ্যে এরকম একজন লোক কান্না করে তা মানানসই না। প্লিজ একটু কান্না থামান। নিশির কথা শেষ হলে নাফিজ বলল, আনিফা মারা গেছে, এটা আমিও জানি। এখন আমিও এটা জানি যে আমার কান্না করে কোনো লাভ নেই। এখন কি করব বলো? মন যে মানছে না। তবে আমার কান্না পাইছে কি জন্য জানো? তোমার তেলাওয়াতের জন্য। আমি আমার আনিফাকে খুঁজে পেয়েছি। ঠিক তোমার মতো এরকম মিষ্টি কণ্ঠের অধিকারিণী ছিল আমার কলিজাটা। তাই তোমার তেলাওয়াত শুনে আমার মনটা ভরে গেল আর আনিফার চেহারাটা চোখের সামনে ভেসে আসলো। চোখ বেয়ে অশ্রু ঝরা শুরু করলো। আচ্ছা যাই হোক, এখন একটু ঘুমাও, আমি তোমার জন্য চা নিয়ে আসছি, কেমন? না থাক, তোমার কষ্ট করে চা আনতে হবে না। তোমার খেতে ইচ্ছে করলে তুমি গিয়ে খেয়ে আসো, আমি খাবো না। না, কষ্ট হবে কেন? আমি তো তোমার বউ, তাই না? আর তুমি তো আমার স্বামী, আমার উচিত তো তোমার সেবা যত্ন করা। তুমি রেস্ট নাও, আমি চা বানিয়ে নিয়ে আসছি। এই বলে নিশি নাফিজকে রেখে চা বানাতে চলে গেল। নাফিজ নিশির এভাবে হুট করে এত কেয়ার দেখে ভাবলেন, একটা জিনিস বুঝলাম না, যে নিশি আমাকে চোখে দেখতে পারতো না, যে আমাকে প্রচণ্ড ঘৃণা করতো, সে আমাকে কাল রাত থেকে এত কেয়ার করতেছে কেন? ও বুঝেছি, আরিফার মৃত্যুর পরে আমার এই অবস্থা দেখে হয়তো একটু বেশি অভিনয় করতেছে। যাই না কখন আবার কি করে বসে। ও অভিনয় করুক আর যাই করুক না কেন, মায়াবতী কেয়ার দেখে আমি আমার সমস্ত দুঃখ কষ্ট বেদনা সব ভুলে যাই। আমি প্রভুর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ যেন আমার মায়াবতীটাকে আমার কাছে সারাটা জীবন রাখে। আমি যেন ওর সাথেই একই জান্নাতে থাকতে পারি। সব সময় প্রভুর কাছে এই দোয়াটাই করব। কিছুক্ষণ পরে নিশি এসে চা দিলেন। তারপর ওরা দুজন মিলে চা খেয়ে নিলেন। এভাবে একটু একটু করে কেটে গেল 6টা দিন। নাফিজ এখন একটু স্বাভাবিক হয়েছে, আগের মতো অতিরিক্ত কান্নাও করে না। নিশি সবসময় নাফিজকে সান্ত্বনা দিয়ে রাখেন। নাফিজের কেয়ার করতে করতে এখন নিশিও কেমন যেন একটু একটু নাফিজের প্রতি দুর্বল হয়ে পড়েছে। নাফিজকে ছাড়া যেন ওর কেমন যেন শূন্য শূন্য মনে হয়। আচ্ছা যাই হোক, নাফিজ মাগরিবের নামাজ পড়ে ওর বন্ধু তামিমদের বাসায় গিয়েছেন। তামিমের মা নাফিজকে অনেক মহব্বত করে, নিজের ছেলের মতো করে দেখে। নাফিজ আর তামিম মিলে অনেক আড্ডা দিলেন। তারপর নাফিজ ঘড়ির কাঁটার দিকে চেয়ে দেখলেন যে রাত প্রায় 11টা বেজে গেছে। নাফিজ তামিমকে বললেন যে, দোস্ত, রাত অনেক হয়েছে, এখন বাসায় যেতে হবে। কি বলে সেসব? এত রাতে বাসায় যাবি কেন? আজকে না হয় আমরা একসাথেই ঘুমাই। না রে দোস্ত, বাসায় বউ রেখে মসজিদে গিয়ে ঘুমালে সন্দেহ করবে, বুঝলি? এই ধর, তোর সাথে সেই কখন থেকে আড্ডা দিলাম, তাই না? এখন বাসায় গেলে মায়াবতীর কাছে সমস্ত হিসাব নিকাশ দিতে হবে, কোথায় কি করলাম ইন টোটাল সব কিছু বলতে হবে। তা না হলে 12টা বাজিয়ে ছাড়বে। বিয়ে করলে তো দেখি মহা বিপদ। আচ্ছা দোস্ত, তাহলে ঠিক আছে, যাও। বাসায় গিয়ে ম্যাডামের প্রশ্নের জবাবের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত নাও। আচ্ছা ভাই, ভালো থাকিস।
কাল পরশু হয়তো অফিসে চলে যাব। তারপর নাফিস তামিমদের বাসা থেকে বের হয়ে ওদের বাসায় আসতে লাগলেন। আর নিশি ঘরের ভেতরে বসে বসে টেনশন করতেছে। কি ব্যাপার, এরকম হুট করে কোথায় গেল? আমাকে একটা ফোনও তো করলো না যে আমি অমুকখানে আসি, ফিরতে একটু দেরি হবে। না, মাথাটা ঘুরতেছি। ওর কিছু হয়নি তো? রাত 11টার বেশি বাজে, এখনও আসলো না। আচ্ছা, আমি ওরে ছাড়া এখন 1 মিনিটও কেন থাকতে পারি না? আমি কি তাহলে তাকে... না, এটা কি ভাবছি আমি? আমি তো ভালোবাসি মাহমুদকে। আমার মাহমুদের সাথে দেখা করতেই হবে। আচ্ছা, মাহমুদ এটা পরের সাবজেক্ট। এখন আমার কথা হলো, নাফিসটা কই গেল? আল্লাহ, তুমি নাফিসকে সহি সালামতে বাসায় আসার তৌফিক দান করো। কিছুক্ষণ পরে কলিং বেলের শব্দ পেয়ে নিশি দৌড়ে গিয়ে দরজা খুলে দিয়ে মনের অজান্তে নাফিসকে জড়িয়ে ধরলেন। মনে হচ্ছে যেন বেঁচে থাকার নিঃশ্বাস ফিরে পেয়েছে। নাফিস এভাবে জড়িয়ে ধরা দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। আর নিশির খেয়ালই নেই যে সে নাফিসকে জড়িয়ে ধরেছে। তারপর নাফিস নিশিকে এভাবে জড়িয়ে ধরা দেখে জিজ্ঞেস করলো, এই নিশি, তোমার কি কিছু হয়েছে? এবার জোরে ধরে কান্না করে দিলা কেন? নাফিজের কথায় যেন নিশির ঘোর কাটল। তারপর নিশি যখন বুঝতে পারল যে সে নাফিসকে জড়িয়ে ধরে আছে, তখন নাফিসকে ছেড়ে দিয়ে লজ্জামাখা মুখ নিয়ে বাচ্চাদের মতো করে একটা দৌড় মেরে রুমে চলে গেল। আর নাফিজ ওর কাণ্ড দেখে একটা মুচকি হাসি দিয়ে পাগলি বলে রুমে চলে গেল। রুমে গিয়ে নিশিকে বললেন, ম্যাডাম, তখন এবার কান্না করে দিলা কেন বলো তো? এই না, মানে কিছু না, এমনি কি যেন চোখে গেছিল, তাই কান্না চলে আসছিল। ধুর পাগলি, মিথ্যাটা ঠিক মতো বলতে পারে না। আচ্ছা, ডিনার করেছো? জি না, এখনো করিনি। আপনি এতক্ষণ কোথায় ছিলেন সেটা আগে বলেন। এই রে, তা আমাকে যা বলেছিলাম এখন সেটাই তো হলো। এখন কিতা করব? আল্লাহ, আমার বাঁচাও। মনে মনে কথাটা বললাম। কি হলো, চুপ কেন? না মানে, একটু তামিমদের বাসায় গিয়েছিলাম, তাই একটু দেরি হলো আসতে। জানেন আমি কত টেনশনে ছিলাম? সে কখন বাসা থেকে বের হইছেন, আর আপনার আসার কোনো খবরই নেই। আমাকে একটু জানালে কি হতো? অনেক ভয় পেয়েছিলাম। আচ্ছা বাবা, ঠিক আছে, আর কখনো এরকম হবে না। এবার যাও, ডিনার রেডি করো। আমি কিন্তু খেয়ে আসছি। আমি এতক্ষণ যাবত আপনার জন্য অপেক্ষা করলাম, আর আপনি একাই খেয়ে আসলেন। কি স্বার্থপর রে বাবা, কারোর কোনো খোঁজ নেওয়ার কথাও মনে করলো না। সরি, আর হবে না। এই যে দেখো, কান ধরেছি। কান ধরলে হবে না, আরও শাস্তি পেতে হবে। বারে, কানে ধরার চেয়ে লজ্জাজনক বড় ধরনের শাস্তি কি হতে পারে? আমি কি কানে ধরতে বলেছি? আপনি তো নিজেই ধরলেন, সবসময় বেশি বলছে। তাহলে তুমি কি শাস্তি দিবা বলো? আমি তোমার সমস্ত শাস্তি মাথা পেতে নিব। প্রতিদিন দ্রুত ঘুমাবেন, আর ফজরের সময় প্রতিদিন আমাকে ডেকে দিবেন। এটাই আপনার শাস্তি, বুঝলেন? ইনশাআল্লাহ পালন করব। তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো, আমি ঘুমাতে গেলাম। ঠিক আছে, যান। উফ বাবা, যাই দ্রুত খেয়ে নিই, তারপর আবার আমার ডায়েরি পড়তে হবে। এ কদিন তো পড়তে পারলাম না ঝামেলার কারণে। আজকে আমার ডায়েরিটা পড়ে শেষ করতেই হবে। যত দ্রুত খেয়ে আসি তারপর ডায়েরি পড়ব। যাই, দ্রুত খেয়ে আসি, তারপর ডায়েরি পড়ব। আর নাফিস পেট ভরে ঘুমাতে থাকুক। ও যদি জানে যে ওর ডায়েরি আমি পড়েছি, তাহলে মনে হয় আমার 12টা বাজিয়ে ছাড়বে। আপনার যেন বলে দিয়ে না যে আমি নাফিসের ডায়েরি পড়ি লুকিয়ে লুকিয়ে। নিশি খানাপিনা করে রুমে চলে আসলেন। রুমে এসে দরজাটা আটকিয়ে একটা চেয়ার টেনে ডায়েরিটা হাতে নিয়ে চেয়ারের ওপর বসে পড়লেন। তারপর ডায়েরির পৃষ্ঠা উল্টিয়ে পড়তে লাগলেন। মায়াবতীর আগমন। আজ সকালে স্কুলে গিয়েছিলাম। স্কুলে যেয়ে দেখি ক্লাস 6-এ কিছু নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে। তার মধ্যে আমি দেখতে পেলাম যে আমার মায়াবতীটাও, সেও আমাদের স্কুলে ভর্তি হয়েছে। মায়াবতীর আগমন দেখে মনের ভিতর কেমন যেন একটু ভালো লাগা কাজ করলো। পরে আবার সেই দিনের কথা মনে পড়ে গেল। আমি যেন কখনো তার সামনে না আসি, এই কথাটা মনে পড়লে মনটা খারাপ হয়ে গেল। তাই আমি তখন ক্লাস না করে বাসায় চলে আসলাম, এই কারণে যে আমি যেন মায়াবতীর চোখের সামনে না পড়ি। তাই সেজন্য ক্লাস না করে বাসায় চলে আসলাম। আমি তখন ছিলাম ক্লাস 10-এ, আর আমার সেই বছরে এসএসসি পরীক্ষা ছিল। আর আমার মায়াবতীটা তো ক্লাস 6-এ ভর্তি হয়েছে। পুরো বছরে একটা দিনও আমি ক্লাস করতে যাইনি, সবসময় বাসায় বসে পড়তাম। ক্লাসে কি পড়াতো তা বন্ধুদের থেকে সংগ্রহ করে নিতাম। আমার এসএসসি পরীক্ষা হয়ে গেল, আর মায়াবতীটাকে ক্লাস 6-এ থাকা অবস্থায় কোনো প্রকার ডিস্টার্ব করিনি।
কিছু বলবো না, দেখি সামনেরও কি কি লিখেছে, তা পড়ে সব বলবো। নতুন করে ডিস্টার্ব। আজ আমার রেজাল্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো হয়েছে। মায়াবতীটা ক্লাস 7-এ পড়ে, বছরের মাঝামাঝি সময় এখন হাই স্কুলগুলোতে। আমার রেজাল্ট ভালো হওয়াতে একটা প্যাকেটে করে কিছু চকলেট আর 3টা গোলাপ কিনে মায়াবতীর বান্ধবীদের কাছে পাঠিয়ে দিলাম। আর তাদেরকে এটা বলে দিলাম যে ওরা যেন আমার নামটা না বলে। এরপর থেকে মায়াবতীটাকে প্রতিদিন 3টা করে গোলাপ দেওয়া শুরু করি। প্রথমে চিঠি। ক্লাস 8-এর বছরে মায়াবতীকে প্রথম চিঠি দিয়েছিলাম, জীবনে প্রথম। সেদিনই কারোর জন্য চিঠি লিখেছিলাম। চিঠির নিচে নিজের নামটা না দিয়ে লিখেছিলাম, আমি তোমার একজন। মাথাটা ঝিমঝিম করতেছে। এ তো দেখছি পুরোটাই আমার সাথে মিলে যাচ্ছে। তাহলে কি এই অফিসে আমার মাহমুদ? না, এটা তো হতে পারে যে সেও মাহমুদের মতো করে চিঠি লিখে তার মায়াবতীটাকে দিত। দেখি সামনে কি লিখেছে। চিঠি শেষ, স্থানীয় কলেজে পড়া শেষ। এখন আমি চাচ্ছি যে দূরে কোথাও গিয়ে পড়াশোনা করব। তাই আজকে মায়াবতীটাকে শেষ একটা চিঠি দিয়ে চলে যাব। আজকে চিঠি শেষে এটাই লিখেছিলাম যে, মায়াবতী, তোমাকে অনেক ভালোবাসি। আমি সব সময় তোমাকে লুকে লুকে দেখতাম। তুমি যেদিন ক্লাস 5-এর সময় তোমার চোখের সামনে আসতে নিষেধ করেছিলা, তখন থেকে তোমার সামনে আসেনি, সব সময় লুকিয়ে লুকিয়ে দেখেছি। তাই তো নিজের নামটা লুকিয়ে রেখে নকল একটা নাম বলেছিলাম। একদিন তোমাকে হয়তো মনে নেই তোমার। আমি এই কারণে লুকিয়েছি যে যেন তুমি ওকে চিনতে না পারো। আমি যে ক্লাস 4-5-এর সেই পাগলটা, এটা জানলে হয়তো তুমি রাগ করে আমার দেওয়া কিছু নেবে না, তাই লুকিয়েছিলাম। আজ আমি অনেক দূরে পড়ালেখা করার জন্য যাচ্ছি। তোমাকে আর আগের মতো ডিস্টার্ব করা হবে না। হয়তো সবসময় লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখব। নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে, কখনো মন চাইলে ফোন দিয়ে পাগলটার খোঁজ নিও। আর নিজের যত্ন নিও। অনেক ভালোবাসে মায়াবতী তোমাকে। ইতি তোমারই একজন, আল মাহমুদ। কি? এটাই কি আমার মাহমুদ? আমি কি তাহলে মাহমুদ নামে এই নাফিসকে পেয়েছি? এ কি সেই আমার জান প্রাণ খলিশার টুকরা মাহমুদ? নিশি নাফিসের দিকে তাকালেন, দেখলেন নাফিস চোখ বন্ধ করে বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে। নিশি ওরে দেখে আবেগের বেশে কান্না করে দিল। তারপর চোখটা মুছে ডায়েরির পৃষ্ঠাটা উল্টিয়ে পড়তে লাগলেন। ঢাকা ভালো একটা কলেজে ভর্তি হলাম। ওখানে মনোযোগ সহকারে পড়াশোনা করতে লাগলাম। আমরা এলাকা থেকে 4 জন গিয়েছিলাম ঢাকাতে, আমি, রাজ, রাকিব এবং তামিম। ওখানে গিয়ে খালেদের সাথে পরিচিত হয়। মোট কথা আমরা হারামি হয়ে গেলাম 5টা। সবসময় একই পোশাক পরতাম, একর সাথে ঘোরাফেরা করতাম। একদিন রাতে আমি আর তামিম ঘুরতে বের হয়ে দেখতে পেলাম একটা জমির পাশে একটা বাচ্চা কান্না করতেছে। এখানে হানিফার সে ঘটনাটা লেখা, যেখানে হানিফার মৃত্যুর দিন আপনারা শুনেছিলেন। পিচিটাকে রেখে বাসায় আসলাম। বাসায় এসে একটু রেস্ট নিয়ে মায়াবতীটাকে দেখার জন্য গেলাম। দেখি মায়াবতীটা কিছু বাচ্চাদেরকে পড়াচ্ছে। গোলাপি কালার একটা শাড়ি পরেছে আর হাতে একটা লাঠি নিয়ে বাচ্চাদেরকে শাসন করতেছে। তখন সে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। মায়াবতীর শাসন দেখে মনে মনে ভাবছিলাম, আমি যে কখন মায়াবতীটাকে বউ বানাবো, তখন তাকে বলবো যে সে যেন আমাকে ঠিক এরকম বাচ্চাদের মতো শাসন করে। মায়াবতীটাকে লুকিয়ে লুকিয়ে দেখে বাসায় চলে আসলাম। বাসায় কিছুক্ষণ থেকে আবার ঢাকায় চলে গেলাম। ওখানে গিয়ে আনিফাকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলাম। একটা ছোটোখাটো জবও পেয়ে গেলাম, মার্শাল্লাহ, কোনো সমস্যা হচ্ছিল না। কিছুদিন পরে বাসা থেকে বিয়ের চাপ আসে। আর এদিকে হানিফাও তার একটা আম্মু চাচ্ছে। আমাকে একটা দুর্ভাগ্যে ফেলে দিল। তারপর কি আর করার, বাসা থেকে আমার পছন্দর রানীকেই আমার বউ হিসাবে সিলেক্ট করলো। তারপর আমি বাসায় আসলে আমার মায়াবতীটার সাথে বিয়ে হয়ে গেল। বাসর রাত, অনেক স্বপ্ন ছিল এই রাত নিয়ে। মায়াবতীটাকে যে বউ করতে পেরেছি, এই খুশিতে মসজিদে গিয়ে শুকরিয়া আদায় করে নামাজ পড়েছি। আমার তখন এতটা আনন্দ লাগছিল যে মনে হচ্ছিল যেন আমি নোয়াখালী আর মঙ্গল গ্রহের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করেছি। কিন্তু খুশিটা বেশিক্ষণ থাকলো না। আমার হারামিগুলো ধাক্কা মেরে রুমে পাঠিয়ে দিল। মায়াবতীটাকে সালাম দেওয়া মাত্রই শুরু হলো বয়ান। তারপর থেকে আপনারা সবই শুনলেন। না, এটা আমি কি করলাম? আমার ভালোবাসার মানুষটাকে এত কাছ থেকেও চিনতে পারলাম না। আমার মতো বোকামি আর কয়টা আছে? না, আমার ভালোবাসাটাকে অনেক কষ্ট দিয়েছি, এখন থেকে তাকে অনেক ভালোবাসবো। একটা মানুষ কতটা বছর যাবৎ আমার পেছনে লেগে আছে, সেই ক্লাস 4 থেকে শুরু করে আজকের এই দিনটা পর্যন্ত, শুধু এক টুকরো ভালোবাসা পাওয়ার জন্য। আর আমি তাকে কতটা কষ্ট দিয়ে ফেলেছি।
একটা মানুষ এতটা ভালো হয় কি করে, যে কিনা রাস্তা থেকে একটা বাচ্চাকে তুলে নিয়ে নিজের মেয়ের মতো করে বড় করে তুলেছে। সত্যি আজ আমার জোরে জোরে চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। নিশি ডায়েরিটা বন্ধ করতে গেলে দেখলেন যে একটা কাগজ ডায়েরির বাম পাশে রাখা আছে। তারপর নিশি কাগজটা হাতে নিয়ে পড়তে লাগলেন। প্রিয় মায়াবতী, জানি না এই ডায়েরি তুমি কবে কখন পড়বে। যদি কোনোদিন পড়ে থাকো তাহলে নিশ্চয়ই তুমি তোমার ভালোবাসার মানুষটাকে পেয়ে গেছো। আমি তোমার ডায়েরি পড়ার অপেক্ষায় থাকবো। যতদিন না তুমি ডায়েরিটা পড়বা ততদিন আমি ডায়েরিটা লিখতে থাকবো। আমি জানি না এই ডায়েরি লেখা সমাপ্ত হবে কোথায়, তাই সমাপ্তর স্থানটা না পেয়ে এই কাগজে কথাটা লিখলাম। তুমি ডায়েরি পড়ার সময় যদি তোমার ভালোবাসাটাকে খুঁজে পাও তাহলে আমার সমাপ্ত লেখার জায়গাতে তুমি আই লাভ ইউ শব্দটা লিখে দিও, কারণ আমার ভালোবাসার ডায়েরির কোনো পাতায় সমাপ্ত শব্দটা ব্যবহার করব না। সমাপ্তর স্থানে ব্যবহার করব আই লাভ ইউ মায়াবতী। আমি তোমার জন্য একটা গোলাপি রঙের শাড়ি এনে রেখেছিলাম। ডায়েরিটা পড়া শেষ হলে তুমি আমার বাক্স থেকে শাড়িটা বের করে নিও, আর সাথে একটা লাঠিও আছে শাসন করার জন্য। ওগুলো ব্যবহার করে এই নাফিজটাকে মানুষ করে তুলিও। এটি তোমার একজন মাহমুদ ওরফে নাফিজ। সাইকোটার ডায়েরির বলে কোনো সমাপ্ত নেই। আমি এখন সমাপ্ত করব না, পরে করব সমাপ্ত। দেখি আমার কলিজাটা আমার জন্য কী শাড়ি কিনে রেখেছে। তারপর নিশি একটা চাবি নিয়ে বাক্সটা খুলে দেখলেন যে ভিতরে গোলাপি রঙের একটা শাড়ি আর কালো ফ্রেমের একটা চশমা আর ছোট একটা লাঠি এবং কিছু কসমেটিক্সের জিনিসপত্র রাখা আছে। নিশি ওগুলো বের করে একটা জায়গায় লুকিয়ে রাখলেন। তারপর নিশি ডায়েরিটা তার স্থানে রেখে বাতিটা বন্ধ করে নাফিজকে জড়িয়ে ধরে শুয়ে পড়লেন। সকালবেলা ফজরের সময় নাফিজের ঘুম ভেঙে গেলে তিনি তার বুকের ওপর নিশিকে দেখলেন। নিশি বাচ্চাদের মতো ওর বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। নাফিজ নিশিকে ছাড়তে গেলে নিশি আরও শক্ত করে নাফিজকে জড়িয়ে ধরে। তারপর নাফিজ একটু জোরে নিশিকে ছাড়াতে গেলে নিশি নাফিজকে বললেন, এই বুকটা কার জন্য? কেন? এটা তো আমার মায়াবতীর জন্য। তাহলে আমি কি? তুমি তো আমার কিছুই না। কি? আমি তোমার কিছুই না? দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে মজা। আরে দাঁড়াও, আমি নামাজ পড়ে আসি, তারপর হয় যা করা করিও। ঠিক আছে, যাও, আগে নামাজটা পড়ে আসো। তারপর নাফিজ মসজিদে চলে গেল নামাজের জন্য। নামাজ পড়ে বাসায় এসে ওর রুমে ঢুকতেই অবাক। নাফিজ দেখলেন যে রুমের ভিতরে একটা গোলাপি পরী বসে আছে, আর হাতে একটা লাঠি, চোখে কালো ফ্রেমের একটা চশমা, আর সামনে একটা ক্লাস 5-এর বই। পুরাই একজন ম্যাডামের মতো দেখাচ্ছে। নাফিজ এভাবে নিশিকে দেখে ছোট করে একটা হাসি দিয়ে বলল, এ আমি কাকে দেখছি? মানুষ না ইনসান তুমি? দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? দ্রুত পড়তে আসো, পরে না হলে কিন্তু আজ 13টা বাজিয়ে ছাড়বো। নাফিজ নিশির সামনে গিয়ে বসলেন এবং তারপরে বললেন, এই যে মাহমুদ ভাই মায়াবতী, এখানে কি চাই? আমি এখন তোমাকে পিটুনি দিব। তুমি মাহমুদের মায়াবতীকে কেন তুলে নিয়ে এসেছো? এখন তোমার শাস্তি হবে। জি ম্যাডাম, বলুন আমি কি শাস্তি পেতে পারি? আমাকে কেন বললা না যে তুমি আমার মাহমুদ? তার মানে ডায়েরিটা পড়া শেষ? তাই তো, লাঠি নিয়ে বসছি তোমার বিচার করতে। লুকিয়ে লুকিয়ে দেখা কোথায় পেয়েছো? তাই জাহাপনা, এখন আমার কি শাস্তি জানতে পারি? একটা জুনিয়র ফিস চাই। জুনিয়র ফিজ? ও বুঝেছি, জুনিয়র মানে তো ছোট, আর তুমি মনে হয় ফ্রিজকে ফিজ বলছো, তাই না? এখন তোমার একটা ছোট ফ্রিজ লাগবে, তাই তো? টেনশন করিও না, বাসায় তো বড় একটা ফ্রিজ আছে। এখন তোমার জন্য ছোট একটা ফ্রিজ এনে দিব। হাই রে বলদ, আমি কি বলছি আর তুমি কি বুঝেছো? আমি বলছি একটা ছোট ফিস চাই। তুমি তো না ফিস, আমাদের সংসারে একটা লোক বৃদ্ধি করতে হবে, তার না হবে জুনিয়র ফিস। হ্যাঁ, এটা কি কও? তুমি তো বাবা হয়েছিলে, বাবা ডাক শোনার সৌভাগ্য হয়েছিল তোমার, আর আমি তো আম্মু ডাক শুনতে পাইনি। তাই এখন আমাকে আম্মু ডাক শোনার জন্য একটা জুনিয়র ফিস গিফট করতে হবে। সেটা তো কানে কানে বললে হতো, এই মিডিয়ার সামনে বলার কি দরকার ছিল বলো তো? মিডিয়া মানে কোন মিডিয়ার কথা বলছো? এই যে আমাদের কিপচু শ্রোতা বন্ধুরা আমাদের দেখতেছে, এদের সামনে না বললেই তো হয়, তাই না? সরি বাবু, আর হবে না। ওই তুমি তাদেরকে কিপটুস বললা কেন? কারণ তারা শুধু আমাদের গল্প শুনে আস্তে করে চলে যায়, এমবি খরচ করার ভয়ে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে না, তাই তাদেরকে একটু কিপটুস বললাম আর কি।
একদম রাইট বলেছো। আচ্ছা, ডায়েরিটা তো সমাপ্ত করতে হবে। কত কিছু লিখেছো, এখন এর একটা সমাপ্ত করতে হবে না? দাঁড়াও, করতেছি। এই বলে নাফিজ নিশিকে জড়িয়ে ধরে বললেন, আমাদের ভালোবাসা পবিত্র ভালোবাসা। এই ভালোবাসার নেই কোনো ভেজাল। এই ভালোবাসার ডায়েরির পাতা সারাটা জীবন লিখে যাব। এর কোনো সমাপ্ত নেই। লেখা শেষে তার সমাপ্ত এটাই, সেটা হলো তোমার হাতে হাত রেখে, চোখে চোখ রেখে, নীল আকাশের নিচে দাঁড়িয়ে তোমার কানে ফিসফিস করে বলবো, আমি আমার এই মায়াবতীটাকে খুব ভালোবাসি। সারা জীবন তোমার হাত ধরে কাটিয়ে দিব। যত বাধা আসুক না কেন, সমস্ত বাধাকে আমরা দুজন মিলে মোকাবেলা করব। ভালোবাসার ইতিহাসে লেখা থাকবে এই জুটির নাম। সেই ইতিহাসের পাতায়ও থাকবে না সমাপ্ত। ভালোবাসার মাঝে কোনো সমাপ্তি নেই। ভালোবাসার সমাপ্তর একটাই নাম, সেটা হলো আই লাভ ইউ মায়াবতী। তো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে